মৌলভীবাজারে বড়লেখা সীমান্তে বিজিবির টহল দলের উপর হামলার চেষ্টা করেছে। আত্মরক্ষার্থে গুলি চালায় বিজিবি। এতে এক ভারতীয় চোরা কারবারি আহত হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা। বিজিবি জানায়, শনিবার রাত 10:30টার দিকে বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল বিয়ানীবাজার ব্যাটালিয়নের 52 বিজিবির একটি দল। এ সময় দুজন সন্দেহভাজন ভারতীয় চোরা কারবারিকে চ্যালেঞ্জ করলে তারা ধারালো অস্ত্র নিয়ে টহল দলের ওপর আক্রমণের চেষ্টা করে। পরে আত্মরক্ষা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা গুলি চালায়। এতে এক চোরা কারবারি আহত হয়। পরে আহত ব্যক্তিসহ অপর চোরা কারবারি ভারতে পালিয়ে যায়। দর্শক, এ ব্যাপারে আরও তথ্য জানাতে আমাদের সাথে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত। বিজিবির গুলিতে কতজন ভারতীয় চোরা কারবারি আহত হয়েছে, তাদের মধ্যে কেউ আটক হয়েছে কিনা, বিস্তারিত এই বিষয়ে জানতে চাই। দর্শক, আমাদের সহকর্মীর সঙ্গে আমাদের সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পরবর্তীতে নিশ্চয়ই আবারও তার কাছে সংযুক্ত হবার চেষ্টা করব। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত এক বাংলাদেশি যুবকের মরদেহ 25 ঘণ্টা পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার রাত 8টার দিকে আইনি প্রক্রিয়া শেষে কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় বিএসএফের পক্ষে 199 ব্যাটালিয়নের কমান্ড্যান্ট দেবাশিস বর্ম এবং বিজিবির পক্ষে আমতলা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল খায়ের উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার সন্ধ্যার দিকে শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত দিয়ে মনু নদী পার হয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে মুজিব আলীকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মৌলভীবাজারে ভারতীয় সীমানার মধ্যে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশের মৃতদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিজিবি বলছে, নিহত যুবক চোরাচালানের সঙ্গে যুক্ত ছিল। এদিকে শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর, কুষ্টিয়ার দৌলতপুর ও লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার দুর্গম দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমানার মধ্যে বিএসএফের গুলিতে নিহত মুজিব আলীকে দেশে আনার জন্য চিঠি দিয়েছে বিজিবি। কর্মকর্তারা জানিয়েছেন, এখনও বিএসএফের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি। দত্তগ্রামের মুজিব আলীর বাড়িতে গিয়ে দেখা গেছে শোকের মাতম। মৃতদেহ ফিরিয়ে আনার জন্য জোরালো দাবি তুলেছেন স্বজনেরা। আমার ভাই মাছ মারাত গেছিল আর ফিরত আইছে না, বাদে উনি গেছে গুল্লি করে মারছে। এখন মাছ মারাত গেছে, কয়েকজন গেছে গিয়া, এরা আইছে আর আমার বাচ্চিরা আইছে। এর বাজে গুল্লির আওয়াজ না গেছে, এর আগে গুল্লির আওয়াজ না গেছে। আমার ভাইকে আমার দেশে ফেরত চাই, আর আমার দাবি যে আমার বাড়ির যে ক্ষয়ক্ষতিটা হয়েছে ওইটার পরিপূর্ণ হওয়ার জন্য। এদিকে টেলিফোনে 46 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, গুলিবিদ্ধ হওয়ার পর প্রায় 2 ঘন্টা মুজিব আলীর মরদেহ ভারতীয় সীমানার মধ্যে পড়েছিল। সে জড়িত ছিল চোরাচালানের সঙ্গে। শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে 15 জনকে পুশিনের চেষ্টা হয়। নওগাঁ ব্যাটালিয়ন 16 বিজিবি জানায়, বিএসএফ এর কোটালপুর ক্যাম্পের সদস্যরা নদীপথে 15 জনকে বাংলাদেশে ঠেলে দেবার চেষ্টা করে। আমাদের বিজিবির এবং জনগণের মুখে এবং তোপের মুখে পড়ে তাদেরকে ফিরে নিতে বাধ্য হয়েছে। আবার গতকালকে রাত্রে, অনেক রাত্রে তারা 15 জনকে পুশিং করার চেষ্টা করেছে। অন্ধকার রাত্রে
মহিলা আর ছোট ছেলে পেলাকে তারা ছেড়ে দিয়েছে। আমরা সচেতন আছি, যদি অপরাহ্নে রাত্রে লোক পাঠিয়ে দেয় তাহলে আমরা বিজেপিকে জানিয়ে দেব এবং ধরিয়ে দেবো যে। শুক্রবার বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি পূর্ব উচনা ঘোনাপাড়া সোনাতলা সীমান্তে কাঁটাতার নির্মাণের চেষ্টা করে বিএসএফ। বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের পর বন্ধ হয় এই অপচেষ্টা। শুক্রবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করে বিএসএফ। সেই ছবি প্রচার হয় গণমাধ্যমে। বিজিবি জানায়, শনিবারের কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে বিএসএফ এই পুশিনের কথা স্বীকার করেনি। লালমনিরহাট হাতিবান্ধা বনচৌকি বিওপির সীমান্তে শুক্রবার গভীর রাতে সার্চ লাইট নিভিয়ে 15 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি জানায়, ওই রাতেই তারা এই চেষ্টা ব্যর্থ করে দেয়। হাসান আহমেদ, ৭১। এলাকার লোকজনের সহায়তা এবং বিজিবির কঠোর নজরদারিতে পুশিনে ব্যর্থ হচ্ছে বিএসএফ। এ নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, কি পরিস্থিতি দেখছেন সীমান্তে? এলাকাবাসী কি বলছে এ বিষয়ে, বিজিবি কি বলছে? মুন্নি, সীমান্তে পুশিন ঠেকাতে বিজিবির সঙ্গে যেহেতু গ্রামবাসীরা সতর্ক অবস্থা রয়েছে, এর মাঝে ভারতের বিএসএফ প্রায় লালমনিরহাট জেলার 6টি পয়েন্টে পুশিনের চেষ্টা করে। সর্বশেষ শুক্রবার গভীর রাতে লালমনিরহাট জেলার বনচৌকি সীমান্তের অপোজিটে ভারতের শীতলকুচি মহকুমারের 78 বিএসএফ, এর মধ্যে পাগলিমারি বিএসএফ ক্যাম্পের বিএসএফ সদস্যরা নোম্যাস ল্যান্ডের 906 8S এর সাব পিলারের এর নিকটে প্রায় 12 থেকে 15 জনকে বাংলাদেশের পুশিনের চেষ্টা করে এবং তাদের যে স্থানীয় গ্রামবাসীরা টের পায় যে যখন আনুমানিক রাত 1টা থেকে 1:30 বাজে ভারতের বিএসএফরা তাদের যে সার্চলাইট রয়েছে সীমান্তে সার্চলাইট বন্ধ করে অন্ধকার সৃষ্টি করে। পুরো এলাকায় অন্ধকার সৃষ্টি করার পর তাদের যে মেন পিলার রয়েছে, মেন পিলারের দিয়ে তারা পুশিনের জন্য চেষ্টা করে। স্থানীয় গ্রামবাসীরা যারা রয়েছে তারা সেখানে তারা সার্চলাইট যে নিভিয়ে ওই সীমান্ত এলাকা অন্ধকারের বিষয়ে তারা টের পায়। টের পাওয়ার পরে এবং পরবর্তীতে বিএসএফকে তারা জানার পরে স্থানীয় বিএসএফ এবং গ্রামবাসীদের মধ্যে তারা প্রতিরোধ করে তোলার কারণে তা বিএসএফের এই পুশিন ব্যর্থ হয়। মুন্নি, এই ছিল লালমনিরহাটের বনচৌকি সীমান্তের পুশিনের সর্বশেষ খবর। মিলন পাটোয়ারির সঙ্গেই থাকবেন। দর্শক, এলাকার লোকজনের সহায়তা এবং বিজিবির কঠোর নজরদারিতে পুশিনে ব্যর্থ হচ্ছে বিএসএফ, এ বিষয়ে সবশেষ খবর নিয়ে মিলন পাটোয়ারি আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবি টহল দলের উপর হামলার চেষ্টা করলে আত্মরক্ষার্থে গুলি চালায় বিজিবি। এ বিষয়ে সবশেষ খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত। বিজিবির গুলিতে কতজন ভারতীয় চোরা কারবারি আহত হয়েছে এবং তাদের মধ্যে কেউ আটক হয়েছে কিনা, এ বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছে। মুন্নি, আপনাকে ধন্যবাদ। এটা ঘটনাটি ঘটেছে গতকালকে রাত্রে 10:30টায় মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে, এবং সীমান্তের কয়েকটি পয়েন্ট আছে। এর মধ্যে একটি হচ্ছে ডিমাই পুঞ্জি এলাকা যেটাকে বলে। সেখানে বিজিবি যখন টোল দিচ্ছিল তখন বেশ 3-4 জন ভারতীয় চোরা কারবারি, বিজিবি যেটা বলছে, তারা রাস্তা দিয়ে যাচ্ছিল এবং তারা সন্দেহ হয় এবং তারা চ্যালেঞ্জ করে। তখনই তাদের উপর এটা অতর্কিতে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করার চেষ্টা করলে বিজিবি গুলি ছুড়ে এবং একজন চোরা কারবারি পায়ে গুলি লাগে এবং বাকি আরো প্রায় 3 জনের মতো ছিল, তারা সহ যার পায়ে গুলি লেগেছে তারা দ্রুত ভারতের অভ্যন্তরে, পাহাড়ি এলাকা যেহেতু ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে, ফলে তাদেরকে আর ধরা যায়নি। পাশাপাশি এখানকার যে বিজিবির 52 যে অধিনায়ক, তিনি আমাকে যেটা জানিয়েছেন যে তারা সীমান্তে সবসময় তারা পাহারা বসিয়েছেন এবং সার্বক্ষণিক পাহারা চলছে, ফলে তারা চেষ্টা করছেন যাতে অন্তত চোরা কারবারি যারা আছে তারা
যাতে বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ না করতে পারে, বাংলাদেশ থেকে যারা চোরাচালানের সাথে জড়িত আছে তারাও যাতে ভারতের অভ্যন্তরে ঢুকতে না পারে। ফলে তারা সার্বক্ষণিক তারা চৌকি বসিয়ে তারা পাহারা দেন। তারপরে অনেক সময় বিচ্ছিন্ন ঘটনা ঘটে। এবং আপনাকে একটা জিনিস একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনি জানেন গত পরশু যে মৌলভীবাজার কুলাউড়া শরীফপুর সীমান্তে যে ভারতের অভ্যন্তরে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যে ছেলে মারা গিয়েছিল তার নাম ছিল মুজিব আলী, এবং গতকালকে রাত্রে 8টার দিকে তার মরদেহ ভারতীয় বিএসএফ বাংলাদেশের কুলাউড়ার পুলিশ এবং বিজিবির হাতে হস্তান্তর করেছে। তার পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করার পর তারা সেটি রাতেই দাফন সম্পন্ন হয়েছে। এবং যে বিষয়টি দাঁড়িয়েছে সেটি হচ্ছে মূলত বর্ডার এলাকাগুলোতে নিরবিচ্ছিন্ন তারা মূলত নিরবিচ্ছিন্নভাবে তারা সবসময় টহল দিচ্ছেন, এবং তারা যেটা বলছেন সেটি হচ্ছে যে তাদের টহলের কোনো কমতি নেই। তারপরেও যেহেতু সীমান্ত এলাকা, পাহাড়ি এলাকা, আমাদের অধিকাংশ বড়লেখা, জুড়ি, কুলাউড়া, শ্রীমঙ্গল, কমলগঞ্জে পাহাড়ি এলাকাগুলোতে মূলত চোরাচালানিরা বারবারই ঢোকার চেষ্টা করে। মুন্নি। আহমেদ ফারুক মিল্লাত সঙ্গেই থাকবেন, খবর রাখতে থাকুন। মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির টহল দলের উপর হামলার চেষ্টা করলে আত্মরক্ষার্থে গুলি চালায় বিজিবি। এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে আহমেদ ফারুক মিল্লাত যুক্ত ছিলেন মৌলভীবাজার থেকে। কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ ঘোষণার একদিন পর লাকসাম থেকে উদ্ধার হয়েছে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া। এরই মধ্যে তার নামে ধর্ষণ ও জোর করে ভ্রূণ নষ্ট করার মামলা দায়ের করেছেন এক নারী। পুলিশের দাবি জিসানকে কেউ অপহরণ করেনি, তিনি নিজেই আত্মগোপনে ছিলেন। এদিকে প্রাথমিকভাবে এক নারীর সঙ্গে প্রতারণার অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ছাত্র শিবির। কাজী এনামুল হকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গত 11 জুন রাতে দাউদকান্দি বাজার এলাকা থেকে জিসান মিয়া প্রধান নিখোঁজ হয়েছেন বলে 12 জুন দাউদকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায় অপহৃত হয়েছে জিসান। পরে তাকে উদ্ধারে মাঠে নামে পুলিশ। শুক্রবার রাতে জিসানকে লাকসাম জংশন এলাকা থেকে আটক করা হয়। বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কয়েক মাস আগে ফেসবুকের মাধ্যমে এক বিধবা নারীর সঙ্গে জিসানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অন্তঃসত্ত্বা হওয়ার পর জিসান জোর করে ওই নারীর ভ্রূণ নষ্ট করেন। পরে জিসান 12 জুন ওই নারীকে বিয়ের কথা বলেন। তবে 11 জুন রাতেই আত্মগোপনে চলে যান জিসান। ভিকটিম নিজে থানায় হাজির হয়ে অভিযোগের প্রেক্ষিতে থানায় একটা নিয়মিত মামলা হয়। উক্ত মামলাটির প্রেক্ষিতে ভিকটিম জিসান সাহেবের বিরুদ্ধে একটা নারী শিশু মামলা হয়। উক্ত মামলার বর্তমানে আমাদের এসআই তদন্ত করেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিয়ে। এরই মধ্যে জিসানকে প্রধান আসামি করে ধর্ষণ এবং ভ্রূণ হত্যার অভিযোগে দাউদকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে। গত 12/6/2026 তারিখ যেদিন উনি নিখোঁজ হয়, ওই দিন বিয়ে করার সম্মতি দেয় এবং বিয়ে করার জন্য নির্ধারিত তারিখ ছিল। বিয়ে করার তারিখ ছিল, কিন্তু বিয়ে না করে সে আত্মগোপনে চলে যায়। কারণ 11 তারিখ রাত 8টার পর যে বিয়ে করবে এই কথাবার্তা হয়, এটা আমরা মোবাইল প্রযুক্তির মাধ্যমে আমাদের কাছে অনেকগুলো মেসেজ আছে, আমরা পেয়েছি মেয়েটির মোবাইল থেকে। এদিকে ছাত্র শিবিরের প্রচার সম্পাদক SM ফরহাদ ফেসবুক প্রতিক্রিয়ায় জানান, এখন পর্যন্ত ঘটনার প্রকৃত রহস্য তারা উদ্ঘাটন করতে পারেননি। তবে প্রাথমিকভাবে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ছাত্র শিবিরের একটি দল কুমিল্লায় জিসানের সাথে দেখা করতে গেলে পুলিশ তাদের দেখা করতে দেয়নি। আমরা তার সাথে কথা বলতে পারি নাই, সেজন্য আমরা যে অপহরণের যে ইস্যুটা, এটা আসলে কিভাবে হলো, কারা করলো, কি বৃত্তান্তের সাথে কারা আছে, এই বিষয়ে আমরা স্পষ্টত এখনো আমাদের ছাত্র শিবিরের পক্ষ থেকে স্ট্যান্ড আমরা দিতে পারছি না। জিসান প্রধান ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি। হাসিবা আলী বর্ণা, 71। জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাইম হাসানকে ডিবি পরিচয়ে মারধর করার ঘটনায় তাঁর বাসায় গিয়ে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। এই ঘটনায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান ও এক এসআই সহ 3 পুলিশ সদস্যকে প্রত্যাহার এবং এক পুলিশ সোর্সকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে চট্টগ্রামের লালখান বাজার ফ্লাইওভারের মুখে নাইম এই মারধরের শিকার হন। বাবুন পালের ক্যামেরায় জানাচ্ছেন প্রণবেশ চক্রবর্তী।
ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে বিমানে চট্টগ্রামে ফেরেন জাতীয় দলের অফ স্পিনার নাইম হাসান। বিমানবন্দর থেকে সিএনজি চালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে গভীর রাতে লালখানবাজার ফ্লাইওভার এলাকায় তার গাড়ি থামায় পুলিশের একটি টিম। নাইমের অভিযোগ, তার অটোরিকশায় চোরাচালান যাচ্ছে অভিযোগ তুলে মারধর করা হয় তাকে। তিনি নিজে এবং আশপাশের লোকজন তার জাতীয় ক্রিকেট দলের পরিচয় দেওয়ার পরও থামেনি পুলিশ। নাম কি বলছে? শফিক। ধাক্কা মেরে আমাদের কিসে আমি ভয় পাই গেছি। উনি আমাকে বলতেছে একটা কথা বলছি, আমার কথা বলছে, তো আমি চিল্লাচিল্লি করছি, আপনাকে কল দিছি, আমার মোবাইল নিয়ে নিছে। এখানে ভাইয়ারা ছিল, প্রায় 100 মানুষের মতো ছিল, সবাই পরিচয় দিছে, তাও গলা চিপে ধরে রাখছে, আমাকে গেঞ্জি টেনে দিছে, আমার ব্যাগটা বের করছে। সিভিল ড্রেসে ছিল, আরেকটা ছেলে আমাকে পাঞ্জাবি পরা, ওইটা এখানে এখানে আসছিল, আসার পর মানে থানায় আসছিল আপনাকে নিয়ে? না না, ওরা আমাকে আনার পর ওনাকে বলছে এই সেকেন্ড ওসিকে বলছে আমাকে বলতেছে চোখ নিচে নামাই কথা বলো। ওসি আমাকে ওসি আপনাকে বলতেছে, আমি ওনাকে পরিচয় দিচ্ছি, চোখ নিচে নামাই কথা বলো। নাইম আরও জানান, ওই রাতে তাকে জোর করে নেওয়া হয় খুলশী থানায়। পরে বিসিবি সভাপতি তামিম ইকবাল ও পরিচালক ইসরাফিল খসরু ঘটনা জেনে থানায় ফোন করলে তার উপর তাণ্ডব থামে। পুলিশের সাথে ছিল। এই ঘটনায় খুলশী থানায় মামলা করেছে নাইমের পরিবার। আমাদের পক্ষ থেকে যা যা করার সব করছি আমরা, এখন বাকিটা হলো পুলিশ কি করে এবং কি অ্যাকশনে যায় সেটাই দেখার বিষয়। ওর এখানে, তারপর কোমরের এখানে, তারপরে এখানে পায়ের এখানে পাইপ দিয়ে মারছে, লাঠি দিয়ে মারছে। আমি এটা নিয়ে বিচার চাই। এদিকে এই ঘটনায় দুঃখ প্রকাশ করতে সকালে নাইমের বাসায় যান সিএমপি কমিশনার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় কমিশনার জানান, অভিযুক্ত এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল রাসেলকে প্রত্যাহার করা সহ তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। এই ঘটনায় সোহেল নামে পুলিশের এক সোর্সকে আটক করা হয়েছে। একটা ইনফরমেশন ছিল, বাট যেটাই থাকুক ইনফরমেশন, যাই থাকুক, কাজটা প্রফেশনালি করতে হবে। আনপ্রফেশনাল কাজ করার কোনো সুযোগ নাই। আমরা ওনার সাথে কথা বলেছি, দুঃখ প্রকাশ করেছি। আমি 3 জনকে ক্লোজ করেছি, তার মধ্যে 2 জনকে আমরা সাময়িক বরখাস্ত করেছি। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের ব্যবস্থা করেছি। 3 সদস্য একটা কমিটি হয়েছে এবং অপেশাদার আচরণের জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে বিভাগে। কোনো সদস্যের পুলিশিং প্রক্রিয়া যথাযথ না হলে তার কোনো দায় পুলিশ প্রশাসন নেবে না বলেও জানান সিএমপি পুলিশ কমিশনার। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই অংশের 15 কিলোমিটারের মধ্যে সড়কের 2 পাশে রয়েছে অর্ধশতাধিক মরা গাছ। আর গাছগুলো বিশাল আকৃতি হওয়ায় ভেঙে পড়লে প্রাণহানির শঙ্কা থাকায় আতঙ্ক নিয়ে চলাচল করছে মানুষ। তবে সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, এরই মধ্যে গাছগুলো সার্ভে করে এগ্রিকালচার বিভাগে পাঠানো হয়েছে। টেন্ডার হলেই কাটা হবে। রাসেল হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। ঢাকা আরিচা মহাসড়কের এই ব্যস্ততম মহাসড়কে চলাচল করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। অথচ এই সড়কের বাথিলা, জয়পুরা, বাথুলি সহ বেশ কয়েকটি সড়কের 2 পাশে দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির মরা গাছ। এর মধ্যে সুতিপাড়া ইউনিয়নের বাথিলা এলাকায় AKH রাইজিং তৈরি পোশাক কারখানার সামনেই রয়েছে 10টিরও বেশি মরা গাছ। এই গাছের নিচে প্রতিনিয়ত দাঁড়িয়ে থাকেন কারখানার শ্রমিকরা। বর্ষার সময় ঝড় বৃষ্টিতে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেন পথচারী, পোশাক শ্রমিক সহ গাড়ি চালকরা। সড়ক নিরাপদ রাখতে ও বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত মরা গাছগুলো কাটার দাবি জানান প্রত্যেকে। এই গাছটি কাইটা হালাইলে মনে করেন যে ওজন বড় আরো নতুন নতুন অনেক পদের গাছ আছে, লাগাই দিক। আমরা নিরাপদ সড়ক চাই। যেহেতু এই মরা গাছ কোন সময় একটা দুর্ঘটনা ঘটে যায়, হাইওয়ে রাস্তার উপর মরা গাছের ডালা ভাঙ্গা পড়লে কারো মাথায় পড়তে পারে, মাথায় পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া ঢাকা আরিচা রোডে
অনেক গাড়ি চলাচল করে, গাড়ির উপরে পড়তে পারে একটা গাছ। এদিকে সড়ক ও জনপথ বিভাগের নয়াহাটা শাখার উপবিভাগীয় প্রকৌশলী জানান, রোদে মরা গাছগুলো সার্ভে করে এগ্রিকালচার বিভাগে পাঠানো হয়েছে। টেন্ডার হলে আগামী 1 মাসের মধ্যেই গাছগুলো কাটা হবে। তো এই বিষয়ে আমরা ইতিমধ্যে একটা সার্ভে করে আমরা একটা এস্টিমেট আমরা আরবরিকালচার ডিপার্টমেন্টকে প্রেরণ করেছি। তারা আমার যতটুকু জানা আছে তারা টেন্ডার এটা আহ্বান করেছেন। তা আমরা আশা করছি 1 মাসের মধ্যে এটা ওয়ার্ক অর্ডার দেওয়া হবে এবং এই মৃত বৃক্ষগুলা কর্তন করে রাস্তা থেকে অপসারণ করা হবে। পথচারী ও চালকদের দাবি, দ্রুত সময়ের মধ্যে মরা গাছগুলো কাটার পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শাকিলা শম্পা, ৭১। ঢাকা আরিচা মহাসড়কের ধামরায়ে সড়কের 2 পাশ জুড়ে অর্ধশতাধিক মরা গাছ ভেঙে পড়ার আতঙ্ক নিয়ে চলাচল করছে পথচারীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল হোসেন। রাসেল, গাছ অপসারণের বিষয়ে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে কিনা এবং এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ কি বলছে? আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কের বালিথা এলাকায়। আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিশাল আকৃতির একটি মরা গাছ রয়েছে। এই স্থানটিতে 10টির অধিক দানব আকৃতির যে মরা গাছগুলো সেগুলো কিন্তু রয়েছে। এইখানে 2টি পোশাক কারখানা রয়েছেন। সবচেয়ে বড় একেএস রাইজিং নামে 2টি পোশাক কারখানা রয়েছে। এই গাছের নিচেই কিন্তু পোশাক কারখানার শ্রমিকরা সবসময় গাড়ি থেকে উঠা নামা করে এবং কি শ্রমিকবাহী বাসগুলো যেগুলো আছে এই গাছের নিচেই কিন্তু পার্কিং করে রাখা হয়। আপনি ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু শ্রমিকরা পোশাক কারখানা আসতে শুরু করেছে। সেইখানেই কিন্তু মরা গাছ রয়েছে। আর আপনি যেটা বলছেন যে সড়ক ও জনপথ বিভাগ কি বলছে, আমরা সড়ক ও জনপথ বিভাগের যদি নয়ার শাখার উপবিভাগীয় প্রধান রয়েছেন তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি যেমনটি বলছেন যে তাদের এই গাছগুলো কাটার জন্য আলাদা একটি বিভাগ রয়েছে। সেই বিভাগে তারা ইতিমধ্যে সার্ভে করে পাঠিয়েছেন গাছগুলো কাটার জন্য। টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে তারা আমাদের এমনটি জানিয়েছেন। আর আমি এইখানের যে পোশাক কারখানা রয়েছেন তাদের সাথে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে গাছগুলো কাটার জন্য কিন্তু তারা বারবার সড়ক ও জনপথ বিভাগের কাছে আবেদন করেছেন, তারপরেও কিন্তু এই গাছগুলো কাটা হচ্ছে না। আপনারা গাড়ি চালকদের সাথে কথা বলেছিলাম, তারাও যেমনটি জানিয়েছেন যে তারা এইখানে যে সময় শ্রমিক গুলো ওঠানামা করেন তখন তারা একটা ভয়ের মধ্যে থাকেন কখন যেন এই গাছের যে ডালগুলো রয়েছে সেগুলো ভেঙে পড়ে। এই আতঙ্কে কিন্তু সবসময় তারা দিন পার করছেন। আর পোশাক শ্রমিকরাও কিন্তু এই গাছগুলো দ্রুত সময়ের মধ্যে কাটার একটি দাবি জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের কাছে। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই ঢাকা আরিচা মহাসড়ক কিন্তু ব্যস্ততম মহাসড়ক। এই মহাসড়ক দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চল 21 জেলার লোক। আপনি আছেন, সঙ্গেই থাকুন, খবর রাখতে থাকুন। দর্শক, ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই সড়কের 2 পাশ জুড়ে অর্ধশতাধিক মরা গাছ ভেঙে পড়ার আতঙ্ক নিয়ে চলাচল করছে এলাকাবাসী। এ বিষয়ে খবরাখবর নিয়ে রাসেল হোসেন যুক্ত ছিলেন। সমুদ্রে 58 দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শেষ। গত 2 দিন ধরে সমুদ্রে নেমেছেন পটুয়াখালীর কলাপাড়ার জেলেরা, কিন্তু 2 মৎস্য বন্দর ও মাছের বাজারগুলোতে এখনও দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ সহ সামুদ্রিক মাছের। এতে হতাশ হয়ে পড়েছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। আর সরবরাহ কম থাকায় বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে ইলিশ। মিলন কর্মকারের রাজুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। নিষেধাজ্ঞা শেষে মাছের আশায় ছিলেন জেলে, ব্যবসায়ী ও ক্রেতারা। শনিবার সকালে আলিপুর ও মহিপুর মৎস্য বন্দরে হাতে গোনা কয়েকটি ট্রলার মাছ নিয়ে ফিরলেও তাতে ইলিশের পরিমাণ ছিল খুবই কম। ফলে জমে ওঠেনি বন্দর ও বাজারের স্বাভাবিক বেচাকেনা। মাছ সংকটের প্রভাব পড়েছে বাজারে। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2800 টাকায়। 700-800 গ্রামের ওজনের ইলিশের দাম এখন 1800 থেকে 2000 টাকা। আর জাটকা বিক্রি হচ্ছে 900 টাকা কেজি দরে। মাছ ব্যবসায়ীরা বলছেন, নিষেধাজ্ঞা শেষে এমন মাছের আকাল আগে দেখা যায়নি। তাদের ধারণা, সমুদ্রের ডুবোচর বৃদ্ধি ও অবৈধ জাল ব্যবহারে মাছ উৎপাদনের নেতিবাচক প্রভাব পড়ছে।
নদীতে মাছ নাই, কোথাও মাছ নাই। দেখেন একটা ইলিশ মাছ বাজারে আসাই বাজারে। এই অবরোধ শেষ হয়েছে আজকে 2 দিন হয়েছে, এর মধ্যে একটা মাছও বাজারে আয় না। তাহলে এই অবরোধ দিয়ে লাভটা কি? অবরোধের কোনোই মাছ নেই। আজকে রাত্রে জাইলিয়া 2টা ট্রলার নিয়ে গেছে, 2টা খাওয়া দিয়েছে, শুধু 2টা পোমো মাছ পেয়েছে 400 গ্রাম ওজন। আর জেলেরা জানান অধিকাংশ ট্রলারই গত 2 দিনে 2000 থেকে 10,000 টাকার বেশি মাছ শিকার করতে পারেনি। এছাড়া বৈরী আবহাওয়ার কারণেও মাছ ধরা ব্যাহত হচ্ছে। নির্জাল দিয়ে ধরে না, যত প্রকার রেণু সব ওইটার মধ্যে ঢোকে। ওইটা 10টা বাগদার বোনা রাখতে যাইয়া 900 বোনা মারি গেলাম। সাগরে কোনো মাছ আনতে হবে আগে পৌঁছে নাই, সাগরে কোনো মাছ আই পৌঁছে না, সাগরে কোনো মাছের আমদানি নাই। বাজারে ইলিশ শূন্য কোনো মাছ পাওয়া যাইতেছে না, অন্য মাছের দামও বেশি। কলাপাড়া উপজেলা মৎস্য বিভাগ সূত্র জানায় গত 21 জুন মধ্যরাত থেকে নিবন্ধিত 18,305 জন জেলের পাশাপাশি আরও অন্তত 30,000 জেলে গভীর সমুদ্রে মাছ শিকারে নেমেছেন। তারা পর্যাপ্ত মাছ নিয়ে ফিরতে শুরু করলে বাজারে সরবরাহ বাড়বে। শাকিলা শম্পা, 71। ক্রমেই দুর্ভোগের শহর থেকে জনবান্ধব নগরীতে পরিণত হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। সিটি প্রশাসনের কর্মকর্তারা আরও জানান, নগরীর 3টি অঞ্চলের 27টি ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনায় নেওয়া বিশেষ কর্মসূচিতে বদলে গেছে নগরীর দৃশ্যপট। নারায়ণগঞ্জ থেকে হাবিবুর রহমানের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। 72.43 বর্গ কিলোমিটার আয়তনের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে প্রায় 20 লাখ মানুষের বসবাস। প্রতিদিন প্রায় 700 টন বর্জ্য উৎপাদিত হয় এই নগরীতে। বাসিন্দারা জানান, অপরিকল্পিত নগরায়ন, দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা ও তীব্র যানজটে তারা নাকাল ছিলেন। সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় তারা যথেষ্ট যত্নশীল। আমরা দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ পূর্বের ন্যায় বর্তমান বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ খুব সুচারুভাবে দায়িত্ব পালন করছে। কোরবানিটা গেল, আমরা বিগত সরকারের আমলে এত নিট অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ দেখতে পাইনি। নগরের বাসিন্দাদের জন্য সম্প্রতি 90 দিনের কর্মসূচি নেয় সিটি প্রশাসন। এর মধ্যে আছে পরিচ্ছন্নতা অভিযান, দ্রুত বর্জ্য অপসারণ, খাল ড্রেন পরিষ্কার, অবৈধ দখল উচ্ছেদ এবং নাগরিক সেবা কার্যক্রমে গতি বাড়ানো। নাগরিকদের একটি সংগঠন দাবি করছে, এই উদ্যোগ বাস্তবায়ন হলে নগরে জীবনমান বাড়বে। গত 1.5-2 বছর যাবৎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে কোনো জনপ্রতিনিধি না থাকায় এবং সরকারি প্রশাসকরা অনিয়মিত অফিস করার ফলে আমাদের নারায়ণগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনার একটা বিরাট সংকট তৈরি হয়েছিল। এবং গত কয়েক মাসে পুনরায় একজন দলীয় রাজনীতিবিদকে প্রশাসক নিয়োগ দেওয়ার ফলে কাজের গতিশীলতা ফিরে এসেছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, নারায়ণগঞ্জ সিটির উন্নয়ন কার্যক্রম চলমান থাকবে। বাংলাদেশে অনেকে বলে রাজশাহী অত্যন্ত ক্লিন গ্রিন সিটি, আমরা সেইটার তাদেরকে পিছনে ফেলে আমাদের নারায়ণগঞ্জকে যাতে সামনের সারিতে নিয়ে আসতে পারি, নারায়ণগঞ্জকে নিয়ে যাতে নারায়ণগঞ্জের নগরবাসী গর্ববোধ করতে পারে, সেই ধরনের একটা অবস্থা নিয়ে যাওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি। 2011 সালে নারায়ণগঞ্জ পৌরসভা, সিদ্ধিরগঞ্জ পৌরসভা ও কদম রসুল পৌরসভা বিলুপ্ত করে 27টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। পিন্টু হাজং, 71। ভোগান্তি কেটে পরিচ্ছন্ন নগরীতে রূপ নিচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এ নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, কি বলছেন এলাকার লোকজন, সিটি প্রশাসনের কর্মকর্তারা কি বলছেন? সিটি কর্পোরেশনকে বাসযোগ্য এবং ক্লিন এবং গ্রিন করার জন্য এই যে বর্তমান যে প্রশাসক নিয়োগ হয়েছে কয়েক মাস আগে, তারা আসলে খুব সুচারুভাবে কাজ করে যাচ্ছে। তার আগের কথাগুলো যদি বলতে যাই তাহলে খুবই একটা খারাপ একটা অবস্থা ছিল, নাগরিক সুবিধাটা অনেক কম ছিল। এখন প্রশাসন নড়ে চড়ে বসেছে এবং নাগরিককে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য তারা বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত নিখুঁতভাবে করে যাচ্ছে। আমরা সকালবেলা এসে দেখছি রাস্তার সকল কার্যক্রম বর্জ্য প্রায় পরিচ্ছন্ন হয়ে গেছে। এখন বর্জ্য অপসারণ করার পরে বর্জ্য স্থলে ব্লিচিং পাউডার ছেড়ানো এবং পানি দিয়ে পরিষ্কার করার কাজ চলছে। এভাবেই একটা সময় নগরীকে পরিচ্ছন্ন করবেন বলে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর আমাদেরকে জানিয়েছেন। সাথে আছেন পরিচ্ছন্ন কর্মকর্তা সবুজ। আমি একটু জানতে চাই, আপনারা আসলে কটা থেকে কাজ শুরু করেন এবং কিভাবে কাজটা করবেন এখন বর্তমানে নগরবাসীর সুবিধার্থে? আমরা নগরবাসীর সুবিধার্থে প্রতিদিন 4টা থেকে কাজ শুরু করি।
7:30টার আগে পুরো শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, যাতে নগরবাসী স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করতে পারে এবং সুন্দর একটা পরিবেশ পায়। আপনারা জেনেছেন ইতিপূর্বে আমাদের যে কোরবানির ঈদ গেছে, কোরবানির ঈদে আমরা সরকার কর্তৃক যে 12 ঘন্টা টাইম দিয়েছিল, আমরা 6 ঘন্টার মধ্যে আমাদের মাননীয় প্রশাসক মহোদয়ের উদ্যোগে সকল পরিচ্ছন্ন কর্মী এবং কর্মকর্তা সবাই মিলে 6 ঘন্টার মধ্যে আমাদের সেই টার্গেট সফল করতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক যে আমাদের নারায়ণগঞ্জকে এবং পুরো বাংলাদেশকে গ্রিন অ্যান্ড ক্লিন সিটি করার যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগকে আমরা বাস্তবায়ন করার জন্য সকাল ভোর 4টা থেকে 7:30টার মধ্যে আমাদের মাননীয় প্রশাসক মহোদয়ের নেতৃত্বে আমরা কাজ করি এবং পুরো শহরকে পরিষ্কার রাখি। মুন্নি, আসলে গ্রিন এন্ড ক্লিন করার জন্য নারায়ণগঞ্জে যে নতুন প্রশাসক আছে তার সমন্বয়ে যৌথ টিম কাজ করে যাচ্ছে। একটা সময় হয়তো নারায়ণগঞ্জ গ্রিন এবং ক্লিন সত্যিতে পরিণত হবে, এই আশাই আসলে জনগণ প্রত্যাশা করছেন। এই ছিল নারায়ণগঞ্জ। অসংখ্য ধন্যবাদ হাবিবুর রহমান, সঙ্গেই থাকবেন। দর্শক, ক্রমেই দুর্ভোগের শহর থেকে জনবান্ধব নগরীতে পরিণত হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এ বিষয়ে কথা বলতে হাবিবুর রহমান আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। নোয়াখালীতে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিল সমর্থকদের হারিয়ে জয় পেয়েছে আর্জেন্টিনা সমর্থক দল। নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের উদ্যোগে শনিবার রাতে বেগমগঞ্জের একলাশপুর টার্ফে অনুষ্ঠিত হয় এই প্রীতি ফুটবল ম্যাচ। ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক দুই দলে বিভক্ত হয়ে মাঠে নামেন জেলার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকরা। জমজমাট এই ম্যাচের প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা সমর্থক দল। শেষ পর্যন্ত একের পর এক আক্রমণে আরও 3টি গোল করে 4 ব্যবধানে জয় নিশ্চিত করে তারা। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি, 71 টিভির সিনিয়র রিপোর্টার মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক চ্যানেল 1-এর স্টাফ রিপোর্টার সুমন ভৌমিক। ফুটবল বিশ্বকাপের উচ্ছ্বাসে প্রিয় দল আর্জেন্টিনার সমর্থনে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শনিবার বিকেলে কলেজ চত্বর থেকে বের হওয়া এই শোভাযাত্রায় অংশ নেন শতাধিক শিক্ষার্থী। এ সময় আকাশি সাদা জার্সি ও জাতীয় পতাকা হাতে নিয়ে প্রিয় দলের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করতেই এই আয়োজন। আমরা আশাবাদী যে আর্জেন্টিনা জিতবে। আমি অনেক ছোটবেলা থেকে আর্জেন্টিনা সাপোর্ট করি অ্যান্ড আমরা চাই যে আর্জেন্টিনা জিতুক। 2022 সালে আমরা যেমন কাপ নিয়েছি, ইনশাল্লাহ এবারও আমি মনে করি আর্জেন্টিনা টিম অনেক স্ট্রং একটা টিম এবং আমরা কাপ নেব ইনশাল্লাহ। আমরা আরো একটা কাপ পেয়ে আমরা টেট্রা দিকে আমরা এগিয়ে যাই। আমাদের আর্জেন্টিনার যে টিম কম্বিনেশনটা, এটা আমাদের আমরা মনে করি বিশ্বের মধ্যে 1 নাম্বার। মাঠের খেলার যে ধাঁচটা, এটা খুবই ভালো। আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য আশাবাদী। বিশ্বকাপ ফুটবলের আনন্দ উদযাপনে গাইবান্ধায় ব্রাজিল সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গাইবান্ধা ইসলামী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হওয়া শোভাযাত্রা শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। এ সময় ব্রাজিলের পতাকা জার্সি পরে দলের প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন সমর্থকরা। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে গোটা এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। হাতে প্রিয় দলের পতাকা আর জার্সি গায়ে ঝালকাঠিতেও শোভাযাত্রা করেছে ব্রাজিলের সমর্থকরা। শনিবার বিকেলে শহরের পৌর মিনি স্টেডিয়াম থেকে বের করা হয় শোভাযাত্রাটি বিভিন্ন রাস্তা ঘুরে একই জায়গায় গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় সব বয়সের ফুটবল প্রেমীরা। বিভিন্ন স্লোগান ও উল্লাসে তারা জানান দলের প্রতি ভালোবাসার কথা। জয়পুরহাটের খেতলালে তুলসীগঙ্গা নদী তীরবর্তী সন্ন্যাসতলী মন্দিরের পাশে শেষ হল দুদিনের ঐতিহ্যবাহী ঘুরি মেলা। প্রায় 200 বছর ধরে জ্যৈষ্ঠ মাসের শেষ শুক্রবার এ মেলা বসে। আয়োজকরা বলছেন, মেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়। সহকর্মী মোয়াজ্জেম হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন।
তুলসীগঙ্গা নদীর তীরে অনুষ্ঠিত মেলায় প্রবেশ করলেই প্রথমে নজরে পড়বে প্রায় সবার হাতে নাটাই আর ঘুড়ি। তারা চেষ্টা করছে কার ঘুড়ি কত উপরে উঠতে পারে। ঘুড়ি ছাড়াও রয়েছে গ্রামীণ তৈজসপত্র, সংসারের কাজের জিনিসপত্র ও মিষ্টি খাওয়ার ব্যবস্থা। মেলা ঘিরে আশপাশে গ্রামের জামাই মেয়ে ও আত্মীয় স্বজনের দাওয়াতের ধুম পড়েছে। 200 বছরেরও বেশি সময় ধরে মেলাটা হচ্ছে। এখানে মেলার মূল আকর্ষণ হচ্ছে ঘুড়ি। ছোটবেলা থেকেও আমরা গুড্ডি কিনে লেগেছে, এখন আমার লাঠি বুদ্ধির জন্য গুড্ডি কেনার জন্য এই মেলাতে আসা। চুরি মালা, ডালা খৈসালা, হাড়ি পাতিল, খেলনা পুতুল, আম কাঁঠাল সবকিছু পাওয়া যায়। এদিকে বিভিন্ন রঙের রং বেরঙের ঘুড়ি দেখে ক্রেতাদের মন জয় করার চেষ্টা করছেন বিক্রেতারা। উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে সেরা ছিল ঘুড়ি মেলা, বুঝতে পারছেন? ঘুড়ি মেলা দেখতে আসি, ঘুড়ি মেলা কিনতে আসি। কোলে পাওয়া যায়, কোলছানি পাওয়া যায়, বেলান পাওয়া যায়, বিভিন্ন কসমেটিক পাওয়া যায়, চশমা পাওয়া যায়। মেলা কমিটির সভাপতি জানান, মেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় হিন্দু মুসলমান সবাই মিলিতভাবে এই জ্যৈষ্ঠ মাসের শেষ শুক্রবারে একটা উৎসব হিসাবে এবং মেলাও লাগাচ্ছে। দূর দূরান্ত থেকে এই মেলাতে ভক্তবিন্দু এবং সাধু বাবার সৌজন্যে তারা অনেক মানসা পরিশোধ করতেও আসে। এই মেলা ঘিরে আশপাশের গ্রামগুলো সব ধর্মাবলম্বীদের মিলন মেলায় পরিণত হয়। শাকিলা সিথি, ৭১। রাজশাহীর বানেশ্বর আমের হাটে প্রচুর আমের সরবরাহ থাকলেও আসনরূপ ক্রেতা নেই বলে জানিয়েছেন বিক্রেতারা। এদিকে সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বৃদ্ধিতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এবার মূল টাকা ঘরে তোলা নিয়ে শঙ্কায় বাগান মালিক। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আমের দাম কম পেলেও পর্যাপ্ত ফলন হওয়ায় ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। গোপালভোগ শেষের পথে, বাজারে পর্যাপ্ত সরবরাহ আছে খিরসাপাত, লখনা, সাথে নতুন করে উঠছে সুস্বাদু ল্যাংড়া ও আমরুপালি জাতের আম। রাজশাহীর বানেশ্বরের এই আমহাট মূলত পরিচিত পাইকারি হাট হিসেবে। এখানে চাহিদা ও সরবরাহ অনুযায়ী প্রতিদিনই ওঠানামা করে আমের দাম। আম লখনা 600 টাকা মন, এই একদম কম দাম। আম লেয়ার লোক নাই। হিমসাগরের দাম যাচ্ছে 1700, 1800, একটু ভালো মাল নিলে 2000, 2100। কৃষকরা বলছেন এই দামে আম বেচে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ উঠছে না। বাজারে প্রচুর আম, তবে সে পরিমাণ ক্রেতা নেই, আর কাঙ্ক্ষিত দামও মিলছে না। এই আমটা জমিতে আমাদের খরচ পড়ে গেছে কিছু না হলো 700 টাকা, আর বিক্রি করছে 500, 600, 700 টাকা হচ্ছে না। লাভের হিসাবে পরে এখন তো লাভ তবিল হাসতে বাড়াচ্ছে না। এখন পরে কিন্তু বাজার বাড়লে দাম হবে, না হলে সব যাবে। এবার ভোট এলো বলে বললাম যে এবারে আমটা সুন্দরভাবে এমপি মন্ত্রী দেশে আছে, সবাই খাবে আমের একটা চাহিদা হবে। কিন্তু এবার তার তো এবার আরো বেশি দুর্ভিক্ষ চলছে বর্তমানে, আমের কোনো চাহিদাই নেই। এদিকে চলমান তাপপ্রবাহে একসাথে পেকে গেছে অনেক আম, তাই বাজারেও সরবরাহ পর্যাপ্ত। এমন অবস্থায় ক্রেতা সংকটে কৃষকরা আমের দাম কম পেলেও এবছর ফলন ভালো হওয়ায় ক্ষতি পুষিয়ে যাবে বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কৃষকদের সঙ্গে কথা বলে যেটা আমরা দেখেছি যে আমের ফলন ভালো হয়েছে, তবে কৃষকদের মধ্যে আমের প্রাইসিং নিয়ে বা ঈদের কারণে যেটা বলছেন সে কারণে একটু তারা কাস্টমার কম পাওয়ার কারণে তাদের দামের কম পাওয়ার কারণে একটু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরও আলহামদুলিল্লাহ ফলন ভালো হয়েছে। চলতি মৌসুমে জেলায় 2,43,393 মেট্রিক টন আম উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।